দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সৌমাদিত্য। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারও শুরু করে দিয়েছে। আর বামেরা আজকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলো, যদিও আংশিক প্রার্থী তালিকা। এবং এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে, বসিরহাট পুরুলিয়া কেন্দ্র কংগ্রেসকে ছাড়লো না বামফ্রন্ট। 25 আসনে প্রার্থী ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। 15টি আসনে সিপিএম লড়বে এবং 9টিতে শরিকরা লড়বে। এছাড়াও সম্পর্কে আমরা আরো জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল রায়। উজ্জ্বল, জানতে চাইব 25 জনের এই প্রার্থী তালিকা বামফ্রন্টের তরফ থেকে, কিন্তু কংগ্রেস এবং একই সঙ্গে বামেদের যে জোট, সেই জোটের সম্ভাবনা এই প্রার্থী তালিকা সামনে আসার পর কতটা, কিভাবে দেখতে পাচ্ছ? দেখো, যে প্রার্থী তালিকা এখন দেখা যাচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার যে বামফ্রন্টের পক্ষ থেকে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে এবং খুব স্পষ্টভাবে বসিরহাট এবং পুরুলিয়াতে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। কিন্তু এই প্রার্থী তালিকাতেও কিন্তু একটা বিষয় স্পষ্ট যে সেখানে কংগ্রেসের জন্য কিন্তু লড়াইয়ের রাস্তা খোলা রাখা হচ্ছে। অর্থাৎ এই দুটি আসন যেহেতু শরিকরা এবং কংগ্রেস দুপক্ষই এটাকে ছাড়তে চায় না, সেক্ষেত্রে এই দুটি আসনে কিন্তু মুখোমুখি লড়াই হবে। এবং একটা বিষয় পরিষ্কার যে জায়গায় দাঁড়িয়ে যে বলা হচ্ছিল যে আসন সমঝোতা, সেই আসন সমঝোতার ক্ষেত্রে কিন্তু এই দুটি আসনে ধাক্কা খেয়েছে এবং এই দুটি আসনে কিন্তু এই দুটি পক্ষই লড়বে। বাকি এখনো পর্যন্ত যে প্রার্থী দেখা যাচ্ছে যে সিপিএম 15টিতে প্রার্থী দিয়ে দিয়েছে ইতিমধ্যেই, শরিকরা 9টিতে এবং অন্যান্য একটি আসনে প্রার্থী দেওয়া হয়ে গিয়েছে। উজ্জ্বল, সেক্ষেত্রে যাদেরকে এখনো পর্যন্ত প্রার্থী করা হয়েছে, সেই সমস্ত নামগুলো নিশ্চিতভাবেই সিপিএম এ দীর্ঘদিন ধরে রয়েছেন এবং একই সঙ্গে বামেদের তরফ থেকেও কিন্তু সেই পুরনো নামগুলি ব্যবহার করা হয়েছে। নতুন মুখ বা নতুন কিছু চিন্তা ভাবনা, সেইটা কতদূর ধরা পড়েছে এখনো পর্যন্ত এই প্রার্থী তালিকায়? এবং পুরনোর একটা মিশেল রয়েছে এই প্রার্থী তালিকাতে। আমরা যদি দেখি, ফুয়াদ হালিমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে আভাস রায়চৌধুরী, এরকম প্রার্থীও কিন্তু রয়েছে। একসঙ্গে অভিজ্ঞ প্রার্থীও কিন্তু রয়েছে, নেপাল দেব ভট্টাচার্যের মতন অভিজ্ঞ প্রার্থীও রয়েছে। অর্থাৎ এই প্রার্থীদের কিন্তু চমক না থাকলেও কিন্তু নতুন এবং পুরনো এই দুই প্রার্থী কিন্তু তালিকায় স্থান পেয়েছে। এবং একই সঙ্গে যে প্রার্থী তালিকা করা হয়েছে তাতে কিন্তু শরিকদের পক্ষেও যে তালিকা দেওয়া হচ্ছে, শরিকদের পক্ষেও কিন্তু সেরকম কোনো চমক না থাকলেও নতুন এবং পুরনো মিলিয়ে কিন্তু প্রার্থীদের ঘোষণা করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে উজ্জ্বল। কথা বললাম প্রতিনিধি উজ্জ্বল রায়ের সঙ্গে। বসিরহাট পুরুলিয়া কেন্দ্র কংগ্রেসকে ছাড়ল না বামফ্রন্ট এবং 25 আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো। 15টি আসনে লড়বে সিপিএম এবং 9টিতে শরিকরা লড়বে এবং একটিতে নির্দলকে সমর্থন করছে বামফ্রন্ট। কংগ্রেসকে ছাড়া হতে পারে 11 থেকে 12টি আসন। কর্মীদের ক্ষোভ টের পেয়েও জোটের দরজা খোলা রাখছে কংগ্রেসও। আমার স্যাটিসফ্যাকশন তো কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে আমার দলের স্যাটিসফ্যাকশন। এখনো তো নেগোসিয়েশনের দরজা বন্ধ করে দেয়নি, নেগোসিয়েশনের দরজা এখনো ওপেন আছে এবং যেদিন বন্ধ হবে সেদিন আমার যে কমেন্ট আমি করব। এখনো তো বন্ধ হয়ে গেছে কথা, কেউ বলেনি, কেউই বলেনি। বরঞ্চ বামফ্রন্ট মিটিংয়ের আগে বিমানবাবু আমাকে ফোন করে যে বামফ্রন্টে মিটিংয়ে যাচ্ছেন, ওদের কিছু প্রার্থীদের ঘোষণা করতে হবে। তাহলে সেটা আপনার ব্যাপার, আপনার ফ্রন্টের ব্যাপার, আপনি আপনার মতো করবেন। তিনি তখনও বলেননি যে আমাদের নেগোসিয়েশন বন্ধ হয়ে গেল। এবং যে প্রেস বিবৃতি দিয়েছে তাতেও উল্লেখ করা হয়েছে যে কংগ্রেসও বেশ কিছু আসলে প্রতিদ্বন্দ্বিতা করবে। তার মানে এখনো আলোচনার দরজা খোলা আছে। অন্যদিকে ভোটের মুখে বাংলায় কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে চাপানুতর বিজেপি এবং তৃণমূলের মধ্যে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, টাকা দিচ্ছে কেন্দ্র, অথচ ঢাক পেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, বিভিন্ন খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে বরং মোদী সরকার। ভাষণ দিয়ে দেখাবার চেষ্টা করেছেন যা পশ্চিমবাংলায় হয়েছে তাতে কেন্দ্রের কোনো যোগদান নেই, কেবল উনি নিজের গ্যাঁটের পয়সায় করছেন। তো সেজন্য কয়েকটি তথ্য আজকে আপনাদের জানাচ্ছি। 100 দিনের যে কাজ নারেগা বলা হয়, তাতে 22,500 কোটি টাকা দেওয়া হয়েছিল আগে 3.5 বছর ধরে।
এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তহবিল বরাদ্দ হয়েছে 4,711 কোটি টাকা থেকে বাড়িয়ে 6,417 কোটি টাকা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 3,812 কোটি টাকা পশ্চিমবাংলায় দেওয়া হয়েছে। শৌচালয় নির্মাণের জন্য স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে দিদিমণি সেটাকে নির্মল বাংলা করেছেন। 500 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে। 61,31,280টি শৌচালয় পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। 22টি বৈদ্যুতিক চুল্লির জন্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা অন্তর্গত 30 কোটি টাকা আর দেওয়া হয়েছে। এবং দক্ষিণেশ্বরে যে স্কাইওয়াক তৈরি হয়েছে, মমতা ব্যানার্জি বারবার বলেছেন, আমাদের নগর উন্নয়ন মন্ত্রী বলেছেন যে আমরা করে দিয়েছি, তাতেও 30 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে। আমি একটা কথাই বলি, সেটা ওনাকে বলতে হবে কেন? অরুণ জেটলি কি অসুস্থ হয়ে পড়লেন বাংলা নিয়ে? উনি কি সরকারের মুখপত্র নাকি? উনি বিজেপির নেতা হতে পারেন এখানকার, কিন্তু উনি বলবেন কেন? আমরা তো চিঠি লিখে, বারবার চিঠি লিখে অমিত মিত্র জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তো সেই চিঠির উত্তর লিখে জানাক। আমিই তো বলছি, সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে শিক্ষায় সবচেয়ে প্রকল্পগুলোর টাকা কমিয়েছেন তারা। এখানে জ্যোতিপ্রিয় মল্লিক বসে আছে, খাদ্যের সেখানে প্রকল্পে হাত দিয়েছে। আর ওই যে কি বলে একটা উজ্জ্বলা না কি আছে, সেইটায় সারা নাকি মহিলাদের জন্য তিনি এতই অ্যাডে যত টাকা খরচা করেছে, তত লোকও সেই টাকার সুবিধে পায়নি। অনুব্রত মণ্ডলের বক্তব্যে ফের বিতর্ক। দলের কর্মী সম্মেলনের মন্তব্য অনুব্রতর, তার দাবি গ্রামে কি সিপিএম এখনো আছে, বোঝাও, না বুঝলে চোখ বুজিয়ে বোঝাও। এবং এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জোরেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে কর্মী সম্মেলনে এই মন্তব্য অনুব্রত মণ্ডলের। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ঠিক কি বলেছেন শুনবো। এখনো লোক আছে, সংখ্যালঘু গ্রামগুলো একচেটিয়া হবে। সিপিএম আছে নাকি? কতটা? কোন পাড়াতে? সামান্য 20% আছে। কোন পাড়াতে? মানে পাটনিল, আর পাটনিল, স্বাধীনগর আর কালীপুর আর 3 জায়গা। কোনো গ্রামে ব্যবস্থা করতে পারছি না। ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, গিয়ে কথা বলে, চোখ বুঝিয়ে দিয়ে অনেক রক্ত হয়। করছি না কেন? বোঝা এখনকার লোক সব বুঝে যাবে। একচেটিয়া ভোট হবে না। এখনো লোক আছে, সংখ্যালঘু গ্রামগুলো একচেটিয়া হবে। সিপিএম আছে নাকি? কতটা? কোন পাড়াতে? সামান্য 20% আছে। কোন পাড়াতে? মানে পাটনিল, আর স্বাধীনগর আর কালীপুর আর 3 জায়গা। কোনো গ্রামে ব্যবস্থা করতে পারছি না। ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, গিয়ে কথা বলে, চোখ বুঝিয়ে দিয়ে অনেক রক্ত হয়। করছি না কেন? বোঝা এখনকার লোক সব বুঝে যাবে। যে খবরে চোখ রাখবো, ভোটের আগে নির্বাচন কমিশনের নজরে কালো টাকা। বাংলার প্রত্যেক লোকসভা কেন্দ্রের জন্য বিশেষ কমিটি তৈরি আয়কর দফতর, সেই কমিটি তৈরি করেছে। আজ আয়কর দফতর, মুখ্য নির্বাচনী অফিসার ও ব্যাংক কর্তৃপক্ষগুলির সঙ্গে বৈঠক হয়। ব্যাংক কর্তৃপক্ষগুলিকে 10 লক্ষ টাকার উপর ব্যাংক লেনদেনের উপর তথ্য জানানোর নির্দেশ দেয় আয়কর দফতর। কলকাতার কটন স্ট্রিট, বড়বাজার, ক্যানিং স্ট্রিটে চলছে নজরদারি। কলকাতার পাশাপাশি শিলিগুড়ি এবং মালদাতেও বিশেষ নজর থাকছে। वेस्ट बंगाल में करीब 42 कॉन्स्टिट्यूएंसीज हैं, तो सभी कॉन्स्टिट्यूएंसीज के लिए हमारा एक टीम है जो कि पता लगाता रहेगा कि कहाँ पर कैश एकत्रित हो रहा है और उसको हम लोग सीज करने की कोशिश करते रहते हैं। और ये जो अभी ड्राइव चली है, अभी तक हम लोगों ने करीब 3 करोड़ का कैश सीज भी कर लिया है। मोबाइल नंबर हमारा एक यहाँ पर कंट्रोल रूम बना हुआ है 2nd फ्लोर पर, तो वहाँ हमारा टीम जो है 24/7 बैठी रहेगी
और वहाँ का जो आप नोट कर लीजिए, जो हमारा टोल फ्री नंबर है 1800-345-5544, ये हमारा टोल फ्री नंबर है। और 2 मोबाइल नंबर हमने अभी ऑब्टेन किए हैं, वो भी नंबर मैं आपको दे देता हूं। वो मोबाइल नंबर हमारे इंस्पेक्टर लोगों के पास रहेगा, उस पर भी जो है आप लोग पब्लिक जो है इन्फॉर्म कर सकती है। अगर उसको कहीं से भी ये पता चलता है कि कहीं भी अनअकाउंटेड या सस्पिशियस कैश रखा हुआ है या कोई मूवमेंट भी कर रहा है, तो वो हमको इन्फॉर्म करेगी, तो हम पुलिस की मदद से उसको इंटरसेप्ट भी कर सकते हैं। শহরের একটি খবরের দিকে চোখ রাখবো। এ যেন খড়ের গাদায় সূচ খোঁজা। কলকাতায় হাজার হাজার সেডান গাড়ি, তার মধ্যে থেকে একটি গাড়ি খুঁজে বের করা বেশ কঠিন কাজ তো বটেই, আর সেই কঠিন কাজই করে দেখালো কলকাতা পুলিশ। 4 মার্চ রাত 11:15 ক্যামেরা ফুটেজে দেখা গেল শাহপুর কলোনির একটি লেন থেকে তীব্র গতিতে কালো রঙের একটি গাড়ি রাজপথে বেরিয়ে এলো। চোখের নিমেষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মেরে দুরন্ত গতিতে উধাও হয়ে যায় গাড়িটি। অল্পের জন্য বাঁচেন 5-6 জন পথচারী। সিসিটিভি ফুটেজ পাওয়া গেলেও গাড়ির নাম্বার বোঝা যায়নি। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ। স্থানীয়রা জানান, একেবারে নিশ্চিত না হলেও গাড়ির নাম্বারের শেষ 4টি সংখ্যা ছিল 1, 3, 4 এবং 9, এবং গাড়ির রং ছিল সম্ভবত কালো। এই তথ্য দিয়ে শুরু হয় খোঁজ। গাঢ় যে কোনো রং রাতে কালো মনে হতে পারে, এই ধারণা নিয়ে কালো সহ সমস্ত গাঢ় রঙের গাড়ি যাদের নাম্বার প্লেটের শেষ 4টি সংখ্যায় 4391, 1349, 3491 বা 1934 রয়েছে তা বের করা হয়। অঙ্ক কষে মোট 227টি গাড়ির তালিকা বের করে পুলিশ। সিসি ক্যামেরা দেখে গাড়ির মডেল বিচার করে শেষ পর্যন্ত 47টি গাড়ির চূড়ান্ত তালিকা তৈরি হয়, যার মালিক দক্ষিণ কলকাতা বা দক্ষিণ শহরতলিতে থাকেন। শেষে একটি গাঢ় নীল রঙের ভার্না গাড়ির খোঁজ মেলে, যার নাম্বার ছিল WB02Y4391। গাড়ির মালিক জানান, কয়েক মাস আগে তিনি গাড়িটি বেহালা পর্ণশ্রীর বাসিন্দা রাজু সিং নামে এক ব্যক্তিকে বিক্রি করেন। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে রাজু বাড়ি থেকে বিবাদীবাগ এবং জেমস লং সরণির একটি বিশেষ ঠিকানায় যাতায়াত করছিলেন। খোঁজ নিয়ে জানা যায় সেটি একটি গ্যারাজ। সেই গ্যারাজেই গাড়িটির খোঁজ মেলে। গাড়ির পাশে ঘষা দাগ দেখে পুলিশ নিশ্চিত হয়ে যায় এই গাড়িটি ধাক্কা মেরেছে। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তাকে। জেরার মুখে পুরো ঘটনা স্বীকার করে নেন রাজু। পুলিশ চাইলে কি না পারে, কথাটা কত সত্যি তা এ ঘটনায় স্পষ্ট। নিউজ 18 বাংলা। যে খবরে এবার চোখ রাখবো, পোস্তা ব্রিজ দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী বলেছিলেন আজ ব্রিজ ভেঙে পড়েছে, কাল সরকার ভেঙে পড়বে। এবার তার দলের দখলে থাকা মহারাষ্ট্রেই ব্রিজ ভেঙে বিপত্তি। যদিও দায় এড়াতে রাজ্য সরকার এবং শিবসেনার নেতৃত্বে থাকা মুম্বাই পুরসভার মধ্যে শুরু হয়েছে চাপানুতোর। 2 বছর আগে ব্রিজটিকে কিভাবে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠছে। 2016 রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে ভেঙে পড়েছিল পোস্তার নির্মীয়মান ব্রিজ। ভোটের বাজারে ব্রিজ ভাঙার ফায়দা তুলতে আসরে নেমে পড়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भगवान ने लोगों को संदेश दिया है कि आज ये ब्रिज टूटा, कल ये पूरा बंगाल ऐसे ही खत्म कर देगी, इसको बचाओ, ये भगवान ने संदेश भेजा। লোকসভা ভোটের আগে একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলার বদলে এবার ব্রিজ ভেঙেছে মুম্বাইয়ে, যা বিজেপি শিবসেনা জোট শাসিত মহারাষ্ট্রের রাজধানী। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের সিএসটি স্টেশন লাগোয়া ফুট ওভারব্রিজটি ভেঙে যায়। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের, আহত হন অনেকেই। তদন্তে জানা গিয়েছে 2017 সালে ব্রিজটি অডিট করানো হয়। অডিট রিপোর্টে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল ব্রিজটিকে। সামান্য কিছু মেরামতির প্রস্তাব ছিল রিপোর্টে। প্রশ্ন উঠছে, ফিট সার্টিফিকেট দেওয়ার 2 বছরের মধ্যে কিভাবে ভেঙে পড়ল ব্রিজটি? যদিও দুর্ঘটনার দায় ঝাড়তে ব্যস্ত বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং শিবসেনা নেতৃত্বাধীন বৃহন মুম্বাই পুরসভা। ये जो सारी घटना है ये बहुत ही गंभीर इस प्रकार की घटना है। स्ट्रक्चरल ऑडिट करने के बावजूद अगर इस प्रकार से ब्रिज कोलैप्स होता है तो ये सारी चीज़ों पर एक सवालिया निशान खड़ा होता है, और इसलिए इसकी एक उच्च स्तरीय जांच तो होगी, लेकिन साथ ही मैंने म्यूनिसिपल कमिश्नर को ये भी कहा है कि इसकी प्राथमिक जांच करके इसकी प्राइमरी रिस्पॉन्सिबिलिटी जो है वो उसको फिक्स करे, क्योंकि इस प्रकार की घटनाओं में किसी को बख्शने का कोई कारण नहीं है। দুর্ঘটনার পর রেল এবং বিএমসির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে আজাদ ময়দান পুলিশ স্টেশন।
নিউজ 18 বাংলা।